আমাদের বক্তব্য কোনোভাবেই ক্রয়-বিক্রয় নির্দেশনা নয়, বরং তা শুধুমাত্র শিক্ষামূলক আলোচনা মাত্র। সুতরাং আমাদের তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন। আপনার বিনিয়োগ সিদ্ধান্তজনিত লাভ-ক্ষতির দায়ভার সম্পূর্ণরূপে আপনার। আমরা তার জন্য কোনোভাবেই দায়বদ্ধ থাকব না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করুন। সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো অসমর্থিত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। সো আমাদের বাজারে হচ্ছে দুই ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে, একটা হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড এবং ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। সো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের স্টক মার্কেটে প্রতিদিন লেনদেন হয় না, মানে কি আমরা স্টক মার্কেটের ট্রেডিং প্ল্যাটফর্মে এটা কেনা বেচা করতে পারি না। এগুলো কিনতে বা বিক্রি করতে হলে হচ্ছে আমাদের ফান্ড ম্যানেজারের অফিসে যেতে হয়। আর ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড গুলো হচ্ছে যেগুলো প্রতিদিন আমাদের বাজারে লেনদেন হয়। সো এখানে হচ্ছে আমাদের বাজারের ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড গুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি মেইনলি হচ্ছে এখান থেকে আমাদের কোন ফান্ড ম্যানেজার এইগুলো ম্যানেজ করে সেই জিনিসটা বের করতে চাচ্ছি। ফান্ড ম্যানেজার থাকবে, ক্লোজ প্রাইসটা না থাকলো, অ্যান্ড দেন সিম্বল। সো আমাদের ফিল্টারিংটা শেষ। এখানে দেখেন আমাদের বাজারে এখন পর্যন্ত হচ্ছে 37টা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড রয়েছে, এবং আমরা যদি ফান্ড ম্যানেজারের নাম দিয়ে তাদেরকে সর্ট আউট করি, আমরা দেখতে পাচ্ছি এইমসির কিছু রয়েছে, আইসিবি রয়েছে, এলআর গ্লোবালের বেশ কিছু রয়েছে, রেস রয়েছে এবং ভ্যানগার্ড রয়েছে। সো আমরা হচ্ছে আজকে এই মিউচুয়াল ফান্ডগুলো থেকে কিছু বেস্ট মিউচুয়াল ফান্ড আমার পছন্দ অনুযায়ী, আমি কি কারণে পছন্দ করছি এগুলোকে সেইটাই হচ্ছে মেইনলি আজকে ব্যাখ্যা করব। বাট আমার পছন্দের সাথে আপনার পছন্দ নাও মিলতে পারে। সো আপনি প্রসেসটা দেখতে পারেন যে আমি কিভাবে ফিল্টার আউট করছি, তারপর হচ্ছে আপনি আপনার মতো পছন্দগুলো করতে পারেন। যেমন আমার ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আছে আপনার ফান্ড ম্যানেজারের ইন্টিগ্রিটি এবং তাদের সততা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো তারা যদি তাদের ফান্ডটা ঠিকভাবে ইউটিলাইজ না করে থাকে বা ওখানে যদি কোনো ধরনের ফ্রড করে থাকে, তো সেটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিনিয়োগকারীকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। সো আমরা জানি যে বাজারে হচ্ছে রেস যে ফান্ড ম্যানেজারটা রয়েছে তাদের যে একজন ডিরেক্টর নাফিস শারাফাত এবং তাদের যে ফান্ড ম্যানেজার হাসান ইমাম, তার বিরুদ্ধে কিন্তু অলরেডি কিছু তদন্ত চলছে, এবং এলআর গ্লোবাল তারাও কিন্তু এই ধরনের আগেও এদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে যে তারা ফান্ড বিভিন্ন জায়গায় বেআইনিভাবে ব্যবহার করেছে। সো এদের যেহেতু ইন্টিগ্রিটি নিয়ে অলরেডি কোশ্চেন রয়েছে, সো আমি শুরুতেই হচ্ছে এই ফান্ডগুলোকে বাদ দিয়ে দিব। সো অনেকে হয়তো রাগ করতে পারে যে না আমাদের তো এই ফান্ডগুলো কেনা আছে বা আমরা এগুলো দেখতে চাই, তারা দেখতে পারেন ফান্ডগুলোর ভেতরে কন্টেন্টও হয়তো অনেক ভালো। বাট যেহেতু আমি শুরুতেই হচ্ছে যে ফান্ড ম্যানেজারের ইন্টিগ্রিটি নিয়ে যেহেতু কোশ্চেন রয়েছে, বাজারে এদের সম্বন্ধে খারাপ ভালো দুই ধরনের ধারণাই রয়েছে। সো আমি হচ্ছে শুরুতেই হচ্ছে এই ফান্ডগুলোকে বাদ দিয়ে বাকি যে ফান্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো এখানে হচ্ছে আমরা সেই রেস এবং এলআর ফান্ডগুলোকে বাদ দিয়ে বাকি ফান্ডগুলো নিয়ে আসলাম। এখানে প্রায় 21টার মতো ফান্ড রয়েছে। সো এখানে আমরা যেটা করেছি, গতকালকে তাদের যে ক্লোজিং প্রাইস সেটা নিয়েছি এবং গত রবিবার তারা যে মার্কেট বেস তাদের এনএভি ডিক্লেয়ার করেছে সেই এনএভি গুলো কিন্তু এখানে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে আমি এই ডিসকাউন্টিং ফ্যাক্টরটা বের করছি। ডিসকাউন্টিং ফ্যাক্টরটা মানে হচ্ছে যেমন ধরুন উদাহরণ হিসেবে এই প্রথম যে তালিকার আমাদের যে 1 নাম্বার যেটা রয়েছে, 1 নাম্বার বিষয়টি বলছে 1 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 9 টাকা 47 পয়সা হচ্ছে তার মার্কেট বেস এনএভি, বাট বাজারে কিন্তু গতকাল সেটা 5 টাকায় ট্রেড হয়েছে। তার মানে কি? মানে হচ্ছে গতকাল যদি ওই ফান্ডের ম্যানেজার তার সব শেয়ার বিক্রি করে দিয়ে টাকাটা ক্যাশ করে ফেলতো, তার কাছে 9 টাকা 47 পয়সা থাকতো। বাট সেম ফান্ডটাই কিন্তু গতকালকে 5 টাকায় ট্রেড হয়েছে। সো এখানে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট রয়েছে। মানে আপনি 9 টাকা 47 9.47 টাকাকে 5 টাকা দিয়ে কিনতেছেন। সো এখানে তার ডিসকাউন্টিংটা অনেক বেশি। সো আমরা এরকম ডিসকাউন্ট গুলো ক্যালকুলেট করে সর্ট করেছি, সবচেয়ে বেশি ডিসকাউন্ট যে তাকে আপাতত 1 নাম্বারে রেখেছি। সো এখানে হচ্ছে আমরা একটা জিনিস বলার দরকার যে বাজারে যারা আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাই তারা ধরেন মেইনলি দুই ধরনের ইনভেস্টর হচ্ছে এখানে ইনভেস্ট করতে আসতে পারে। একটা হচ্ছে যারা ধরেন বাজারে একদম বিগিনার, নতুন এসছেন, তারা কোন স্টক কিনবেন, কখন বিক্রি করবেন, কোনটা ভালো স্টক, কোনটা মিড লেভেল স্টক বা কোনটা একটু দুর্বল স্টক, এগুলো সম্বন্ধে এখনো ভালো ধারণা রাখেন না। তারা হচ্ছে
বিগিনার হিসেবে মিউচুয়াল ফান্ড কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার হয়ে এই ডিসিশনগুলো কিন্তু ফান্ড ম্যানেজার নেবে। আর সো তারা হচ্ছে এক ধরনের মিউচুয়াল ফান্ডের ইনভেস্টর। আর দ্বিতীয় আরেক ধরনের ইনভেস্টর হচ্ছে যারা আমরা মোটামুটি ধরেন ৫-১০ বছর ধরে বাজারে রয়েছি। সো আমরা কিন্তু আমাদের ফান্ডগুলো কিন্তু নিজেরাই ম্যানেজ করি। মানে আমরা কখন কোন স্টক কিনবো, বিক্রি করব, কতটুকু কিনবো, স্টপ লস নিবো কিনা বা হোল্ড করবো কিনা, এভারেজ করবো কিনা, এই ডিসিশনগুলো কিন্তু আমরা নিজেরাই নিই। সো ফান্ড ম্যানেজারও কিন্তু সেম কাজ করে তার ফান্ড নিয়ে। সো আমাদের টাকা কিন্তু যেহেতু আর তাহলে ফান্ড ম্যানেজারকে ম্যানেজ করতে দেওয়ার দরকার নেই, আমাদের টাকা তো আমরা ম্যানেজ করতেছি। তারপরেও কেন আমরা মিউচুয়াল ফান্ড কিনবো? আমরা মেইনলি মিউচুয়াল ফান্ড কিনবো হচ্ছে এই ডিসকাউন্টের কারণে। কারণ হচ্ছে যেমন ধরেন গত ১ মাসে কিন্তু অনেক ফান্ডামেন্টাল স্টক কিন্তু বেশ ভালো একটা গেইন দিয়েছে। যেমন ধরেন স্কয়ার ফার্মা ৳২০০ থেকে ৳২৩০ চলে গিয়েছে। জিপি ৳২৫০ থেকে ৳৩৫০-৪৫০ চলে গিয়েছে। অলিম্পিক ৳১২০ থেকে ৳২০০ হয়ে গিয়েছে। সো আমরা সবাই কিন্তু এই ইউনগুলো পাইনি। মানে কেউ হয়তো জিপি কিনেছিল, সে জিপিটা পেয়েছে। যে স্কয়ার ফার্মা কিনেছিল সে স্কয়ার ফার্মাটা কিনেছে। কেউ হয়তো অলিম্পিক কিনেছে, সে অলিম্পিকেরটা পেয়েছে। তো বাজারে কিন্তু এরকম ১৫, ১৬, ২০টা স্টক কিন্তু খুব ভালো গেইন দিয়েছে। বাট আমাদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের পক্ষে তো আসলে ১৫-১৬টা স্টক কেনা সম্ভব না। আমরা হয়তো ২টা-৩টা হয়তো আমাদের ছিল, আমরা ওই গেইনটা পেয়েছি। আবার অনেকে হয়তো কোনোটাই ছিল না। তারা এগুলো মিস করেছেন। সো এখন যদি কেউ চিন্তা করে যে আচ্ছা আমি তো জিপি মিস করেছি, ৳২৫০ থেকে কিনতে পারি নাই, এখন তো ৳৩৫০ হয়ে গেছে। এখন তো আমি জিপি কিনতে চাই। কিন্তু আমার তো ইচ্ছা হচ্ছে আমি ওই ডিসকাউন্ট প্রাইসটাতে যখন অনেক কমে ছিল সেই প্রাইসটাতে কিনতে চাই। আমি স্কয়ার ফার্মা ৳২০০ কিনতে চাই। বা আমি অলিম্পিক ৳১৫০ কিনতে চাই। সো এই দামে কিন্তু এগুলোকে পেতে কিন্তু আবার অনেক পরে অনেক সময় অপেক্ষা করতে হতে পারে। আরেকটা হয়তো মার্কেট ক্র্যাশের জন্য ওয়েট করতে হতে পারে এবং সেটা কবে হবে আমরা জানি না। সো বাট আমি ইমিডিয়েটলি তাহলে কি করতে পারি? আমি ইমিডিয়েটলি হচ্ছে এই ধরনের মিউচুয়াল ফান্ড কিনতে পারি যারা ধরেন এরকম বড় ডিসকাউন্টে আছে এবং তাদের পোর্টফোলিওতে ধরেন জিপি আছে, স্কয়ার আছে, অলিম্পিক আছে। যেমন ধরেন এইখানে উদাহরণস্বরূপ প্রথম ফান্ডের কথা যেটা বলতেছিলাম যে এই ফান্ডটা কিন্তু ৪৭% ডিসকাউন্ট আছে। এখন ধরেন এই ফান্ডের পোর্টফোলিওতে যদি স্কয়ার থাকে, জিপি থাকে, তাহলে কিন্তু আপনি ইনডাইরেক্টলি এটাকে কিন্তু এরকম বড় ৪৭% ডিসকাউন্টে কিন্তু জিপি কিনতেছেন, স্কয়ার কিনতেছেন। এখনকার মার্কেটের প্রাইসের তুলনায় ৪৭% কম দামে। সো এটা হচ্ছে মেইনলি আইডিয়া যে আপনি ডিসকাউন্টে ভালো স্টকগুলো বাজার থেকে যেটা এখন কেনার সুযোগ আপনি পাচ্ছেন না, সো আপনি হচ্ছে ইনডাইরেক্টলি মিউচুয়াল ফান্ডের থ্রুতে সেগুলো কিনতে পারেন। সো আমরা এখানে হচ্ছে এরকম ডিসকাউন্টিং ফ্যাক্টর দেখে এই টপ ১০টা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করলাম। এখান থেকে হচ্ছে আমরা ৫টা ফান্ডের পোর্টফোলিও দেখবো এবং তাদের হচ্ছে টেকনিক্যাল চার্ট দেখবো। এখন হচ্ছে আমি দেখেন এখানে পাশে একটা সিরিয়ালাইজ করেছি। যেমন এইটা ধরেন আমাদের লিস্টে ডিসকাউন্টিং ফ্যাক্টর অনুযায়ী ২ এ ছিল, কিন্তু তাকে আমি ১ নম্বর পজিশন দিয়েছি। আবার ধরেন এটা সবচেয়ে প্রথমে ছিল, আমরা ফার্স্ট বলতেছিলাম এতক্ষণ এটাকে। সেটার ৪৭% ডিসকাউন্ট ছিল, কিন্তু আমি তাকে দেখেন সিরিয়ালে 4th পজিশনে রেখেছি। আবার একদম আমাদের তলানিতে যেটা ছিল মোটামুটি অলমোস্ট নিচের দিকে ৮ নম্বর পজিশনে যেটা ছিল ১০টার মধ্যে ডিসকাউন্টিং ফ্যাক্টর অনুযায়ী, তাকে কিন্তু আমি আবার ২ নাম্বার দিয়েছি, ৩ নাম্বার দিয়েছি, ৪ নাম্বার। সো এইটা কেন দিয়েছি সেটা হচ্ছে মেইনলি হচ্ছে এই ফান্ডগুলোর যেই পোর্টফোলিও, সেই পোর্টফোলিও দেখে। তাহলে আসুন আমরা ফান্ডগুলোর পোর্টফোলিও দেখি। সো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ওখানে কিন্তু লিস্টে কিন্তু ওই প্রথম ১০টার মধ্যে কিন্তু আপনার আইসিবির অনেক ফান্ড ছিল, কয়েকটা ৩-৪টা, কিন্তু আমরা আইসিবির একটা ফান্ড কেউ নেইনি। কারণ হচ্ছে এই আইসিবির ফান্ডে আপনারা যদি আইসিবির ফান্ডগুলো দেখেন, দেখবেন যে ওরা হচ্ছে প্রচুর স্টক কেনে, যেহেতু তারা হচ্ছে মার্কেট মেকার বা মার্কেট স্টেবিলাইজেশন তাদের একটা টাস্ক রয়েছে। সো তারা হচ্ছে মার্কেটকে স্টেবিলাইজ করার জন্য অনেক বেশি পরিমাণ স্টক, নাম্বার অফ স্টকস অনেক বেশি কেনে আর কি। সো তার ফলে দেখা যায় যে তাদের পোর্টফোলিওতে ভালো স্টক যেমন থাকে, মিডিওকার স্টকও থাকে, আবার একটু দুর্বল স্টকও, যেগুলো ওভার দ্য পিরিয়ড হচ্ছে দুর্বল হয়ে গেছে তাদের ব্যবসাগুলো, সেগুলোও থাকে, তারা এগুলো সেল করে না। বাট একটা ভালো ফান্ড ম্যানেজারের কিন্তু এই কাজটা করা উচিত না। একজন ভালো ফান্ড ম্যানেজার কি করবে? সে যখন দেখবে যে একটা কোম্পানি দুর্বল হয়ে যাচ্ছে, তার ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে, সে কিন্তু সেটা সেল করে দিয়ে সেই টাকাটা হচ্ছে একটা ভালো কোম্পানিতে কিন্তু তার ওয়েট বাড়াবে, দুর্বলটা সেল করে দেয়। এইভাবে কিন্তু তার মানে খারাপগুলো বাদ দিয়ে ভালোগুলোর সংখ্যা বাড়ানোর কথা। তাহলে কিন্তু ফান্ডটা ভালো পারফর্ম করবে ওভার দ্য পিরিয়ড। সো এখানে দেখেন যে বিবিএস কেবলস আছে, দেন তারপরে যে বাংলায় যে বেঙ্গল উইন্ডসোর আছে, এগুলো কিন্তু ধরো তার ব্যবসা কিন্তু অনেকটা দুর্বল হতে, বাট স্টিল এগুলো তার ফান্ডে রয়েছে। এবং আপনারা যদি তার নিচের দিকে দেখেন, এই যে দেখেন প্রায় কত ৫৫টার মতো কোম্পানি রয়েছে এখানে তার।
সো এই কারণে হচ্ছে আমরা আইসিবির ফান্ডগুলোকে রাখি নাই, যেহেতু এটা আমার পছন্দ। আমি আবারও বলছি এগুলো কিন্তু আমার পছন্দ অনুযায়ী বলতেছি, আপনাদের পছন্দ ডিফারেন্ট হতে পারে বা আপনাদের লজিকও ডিফারেন্ট হতে পারে। সো হচ্ছে আমি যে কারণে এটা পছন্দ করি নাই সেটা হচ্ছে যে নাম্বার অফ স্টকস অনেক বেশি, এবং এখানে হচ্ছে ভালো স্টকের সাথে মিডিওকার স্টক এবং দুর্বল স্টকের সবকিছুরই একটা মিশেল রয়েছে। সো আমরা চাচ্ছিলাম যে সবচেয়ে ভালো স্টক যার কাছে আছে তাকে হচ্ছে প্রথম দিকে রাখার জন্য। সো এই কারণে হচ্ছে আইসিবি স্টকগুলো আমরা বাদ দিয়েছি আমার ওই লিস্ট থেকে। সো প্রথমে আমি এখানে যেটাকে রেখেছিলাম সেটা হচ্ছে যে এসিএমএল এর গ্রোথ ফান্ড, যেটা এসিএমএল লেকচারের গ্রোথ ফান্ড, সেটার আপনার যদি কন্টেন্ট, তার পোর্টফোলিও কন্টেন্ট গুলো দেখেন, আপনি এখানে অলমোস্ট কোনোটাই এরকম বাজে স্টক আপনি পাবেন না। একটাই মনে হয় আছে, আমি বাজে বলতেছি না, বাট যেমন বেস্ট হোল্ডিং, এইটা সম্ভবত ওদের আইপিও স্টক, এটা হচ্ছে জুন 30-এর পোর্টফোলিও। সো এটা মেইনলি হচ্ছে সম্ভবত ওরা আইপিও তে পেয়েছে, এবং এইগুলো আইপিও গুলো হয়তো হয়তো 30 তারিখ যেহেতু ছিল, ওইগুলো হয়তো সেল টেল করে ফেলেছে। সো আমরা হয়তো নেক্সট পোর্টফোলিও আসলে বুঝতে পারবো যে ওদের কাছে এখনো বেস্ট হোল্ডিং আছে। বাট অ্যাপার্ট ফ্রম দিস, তার বাকি হোল্ডিং গুলো কিন্তু এক্সেলেন্ট হোল্ডিং। যদি আপনার যে কোনো বিচারে আপনি, এবং এখানে আরেকটা আছে যে জিএবি, এইটা একটু খারাপ, দুর্বল বলতে পারে, খারাপ বলছি না আমি, দুর্বল অন্যগুলোর তুলনায়। সো আপনি ডেফিনেটলি আপনি মানে ব্যাংকের চাইতে তো জিআইবি দুর্বল কোম্পানি, তাই না? সো আমি সেই হিসাবে বলতেছি যে এখানে হচ্ছে তার কন্টেন্টের, তার পুরো হোল্ডিং এর মধ্যে এই দুইটাই আমার চোখে পড়েছে যেটাকে কিছুটা দুর্বল বলা যায়, বাকিগুলো কিন্তু বেশ ভালো কোম্পানি আমাদের বাজারের। সো এবং এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এর কিন্তু স্টক মার্কেটে তার টোটাল পুঁজির মাত্র 51% বিনিয়োগ পুঁজিবাজারে রয়েছে, বাকিটা কিন্তু সে মানি মার্কেটে রেখেছে। সো তার হাতে কিন্তু ইনভেস্ট করার মতো যথেষ্ট পুঁজি রয়েছে, যেটা হচ্ছে নেক্সট, যেহেতু এখন বাজারে ফ্লোর নাই, সার্কিট গুলো আগের মতো চলে এসছে, সো সে কিন্তু এই টাকাটা ইনভেস্ট করে ভালো যদি অপরচুনিটি থাকে বাজারে, সে কিন্তু ভালো একটা অপরচুনিটি গেইন করতে পারে। সো তাদের আরেকটা ফান্ড যেটাকে আমি 2 নম্বরে রেখেছিলাম, এসিএমএল আইবিবিএল, এটা হচ্ছে ইসলামিক শরিয়া মিউচুয়াল ফান্ড। সো এটার কন্টেন্ট গুলো দেখেন, এখানে নাম্বার অফ স্টক কিন্তু আরো কম, এইখানে ছিল প্রায় 29টার মতো, এখানে 20টা, এখানে কিন্তু আরো মানে আরো ফিল্টার করা আর কি, এখানে আপনি হোল্ডিং কন্টেন্ট গুলো আরো বেশি ভালো হোল্ডিং পাবেন। এখানে আমি দেখছি সেই যে বেস্ট হোল্ডিং রয়েছে, বাট যেটা বললাম যে এটা সম্ভবত আইপিও স্টক, যেগুলো ওরা বাজার থেকে আইপিও তে করে পেয়েছে, এগুলো মোস্ট প্রবাবলি সেল করবে আর কি, করে দিয়েছে আমার ধারণা। পরের মাসে মানে নেক্সট কোয়ার্টারের পোর্টফোলিও আসলে হয়তো দেখা যাবে। সো এদের হোল্ডিং রেটও কিন্তু বেশ ভালো, সেম এখানেও সেম যে 57% সে পুঁজিবাজারে ইনভেস্ট করেছে, বাকিটা ক্যাশ আকারে মানি মার্কেটে হয়তো আছে অথবা ক্যাশ আকারে আছে। সো তাদেরও সেম অবস্থা। একটা জিনিস দেখবেন যে প্রতিটা ফান্ড ম্যানেজারই কিন্তু তাদের নাম্বার হোল্ডিং প্যাটার্নটা এবং ক্যাশ হোল্ডিং প্যাটার্নটা কিন্তু সেম। সো এসিএমএল এর পরের ফান্ডটা আপনার সেম জিনিস দেখবেন যে ওদের কন্টেন্ট মোটামুটি মানে তার পোর্টফোলিও কন্টেন্ট মোটামুটি সেম, ফান্ডিং এর ক্ষেত্রেও সেম। এই ফান্ডটা প্রায় 64% টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে রেখেছে, বাকিটা কিন্তু মানি মার্কেটে আছে। সো তার হাতে কিন্তু নতুন ইনভেস্ট করার মতো যথেষ্ট সুযোগ রয়েছে, এবং তার যে কন্টেন্ট যেগুলো আমরা দেখছি এগুলো অনেকগুলোই কিন্তু গত 1 মাসে ভালো পরিমাণ ক্যাপিটাল গেইন দিয়েছে। সো আইদার তার লস কমেছে অথবা সে হয়তো প্রফিট বুক করেছে, দুটার যে কোনো একটা কিন্তু মোস্ট প্রবাবলি সে করেছে। তারপরের যে ফান্ডটা আমরা দেখেছি এটা হচ্ছে ভ্যানগার্ডের আরবি মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড আরবির মিউচুয়াল ফান্ড। এখানে দেখেন এইটার কিন্তু আপনার ডিসকাউন্টিং ভালো ছিল, ডিসকাউন্ট ফ্যাক্টর ভালো ছিল, কিন্তু আমরা এটাকে কিন্তু সিরিয়ালে নামিয়ে দিয়েছি নিচের দিকে। এটার কারণ হচ্ছে এইটা কিন্তু অনেকটা এত বেশি না হলেও এটার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অনেকটা হচ্ছে সেই আইসিবির মতো, নাম্বার অফ স্টকস অনেক বেশি, প্লাস হচ্ছে এর কাছে কিন্তু মানে ভালো স্টকের সাথে কিছু মিডিওকার স্টকও রয়েছে। যেমন ধরুন আমি এখানে দেখতে পাচ্ছি যে এডিএন টেলিকম, ই জেনারেশন, দেন তারপর এখানে মেট্রো স্পিনিং, দেন তারপরে হচ্ছে যে ফিক্সিনকো রয়েছে। সো এই ধরনের কিছু কিন্তু মিক্সড স্টক রয়েছে, বা কিছু আন্ডার পারফর্মিং কোম্পানিও কিন্তু পরিমাণে অল্প বাট স্টিল রয়েছে, সেজন্য হচ্ছে কিন্তু তারা সিরিয়ালে নিজের দিকে চলে গিয়েছে। এবং তারপরে সবার 5 নম্বরে যেটা ছিল হচ্ছে ভ্যানগার্ডেরই বিডিবিএল ফান্ড, যেটা সেটা এটারও সেম নাম্বার অফ স্টকস বেশি, এবং এখানে কিছু মিক্সড স্টক রয়েছে ভালোর সাথে কিছু এভারেজ নাম্বার স্টকস রয়েছে। এবং এটার আরেকটা কারণ ছিল যে এই ফান্ডের হাতে কিন্তু টাকা খুব বেশি ক্যাশ টাকা নাই, যেমন ধরুন এই কিন্তু অলরেডি 88% টাকা কিন্তু
আহ, এইটা 5% বাদ যদি দিতে পারেন, এইখানে 88 থেকে 5 বাদ দিলে মোটামুটি 75% টাকা কিন্তু সে অলরেডি স্টক মার্কেটে ইনভেস্ট করে ফেলেছে। সো তার ক্যাশ হোল্ডিং বা মানি মার্কেটের টাকার পরিমাণও কিন্তু বেশ কম। সো এই কারণে হচ্ছে আমরা এগুলোকে মানে ভ্যানগার্ড গুলোকে 4-5 এ নিয়ে গেছি আর এসএমএল গুলোকে আগিয়ে রেখেছি। এবার চলুন এদের টেকনিক্যাল পজিশন দেখি। সো আমরা প্রথমেই দেখছি এসিএমএল এর গ্রোথ ফান্ড, যেটা তার টেকনিক্যাল চার্ট। সো এখানে আপনি দেখেন এটা কিন্তু অলমোস্ট তার হিস্ট্রিক্যাল লো এর কাছাকাছি আছে। এটা একটা মান্থলি চার্ট। সো এখন 5 টাকা 3 পয়সায় ট্রেড হচ্ছে এবং হিস্ট্রিক্যাল লাস্ট লোয়েস্ট প্রাইসটা অলমোস্ট এরকম 5 টাকা 2 পয়সার মতো ছিল। সো এটা অলমোস্ট তার বটমে রয়েছে। দেন এসএমএল এর পরের ফান্ড আমরা দেখি, সেনো আইবিবিও। এটাও অনেকটা সেম, তার লোয়েস্ট লো ছিল হচ্ছে 6 টাকা, এখন সে আছে 6 টাকা 70 পয়সায় ট্রেড হচ্ছে। সো খুব কাছাকাছি আছে। টেকনিক্যালি যদি আরেকটু কমে তাহলে হয়তো, বা যদি 6 টাকার কাছাকাছি 6 টাকা 5 4 এইখানে যদি এটাকে পাওয়া যায়, আমার মনে হয় এটা একটা বেটার চয়েস হতে পারে। এরা আবার ইসলামিক মিউচুয়াল ফান্ড, সো যারা ইসলামিক ইনভেস্টমেন্ট করেন তারা এটা তাদের শর্ট লিস্টে রাখতে পারেন। এসএমএল এর পরের আমাদের একটা ছিল 3 নাম্বার, যেটাকে আমরা রেখেছিলাম। তো এটা তার লো হচ্ছে, হিস্ট্রিক্যাল লো হচ্ছে 5 টাকা 3 পয়সা, বাট এখন সে 6 টাকা 3 আছে, মানে প্রায় 1 টাকার মতো গ্যাপ আছে। সো এই গ্যাপটা যদি একটু কমে যায় তাহলে মনে হয় টেকনিক্যালি আমরা আর একটু সেফ থাকবো আর কি। বাট স্টিল এই দামেও হচ্ছে তার ফান্ড কোয়ালিটি অনুযায়ী আমার কাছে এটা স্টিল এটাকে একটা প্রমিসিং মিউচুয়াল ফান্ড মনে হচ্ছে। বাট আর একটু ডিসকাউন্ট, মানে প্রাইস আর একটু কমে কিনতে পারা গেলে আর একটু বেটার হবে। এবার হচ্ছে আমরা ভেনগার্ডের গুলো দেখি। প্রথমেই দেখবো হচ্ছে আমরা ভেনগার্ডের আরবি, যেটা এটা আমাদের সম্ভবত 4 নাম্বারে ছিল। এটা অলমোস্ট সেম, যে তার বটম হচ্ছে 4 টাকা 4 পয়সা এবং এখন আছে 5 টাকায়। সো এটাকে এই দামে অথবা একটু কমে কিনতে পারলে একটা ভালো চয়েস হতে পারে। সো এটা কিন্তু অলমোস্ট তার যে বটম 5 টাকা, এখন আছে হচ্ছে 5 টাকা 6 পয়সায়। সো এটাও কিন্তু খুব কাছাকাছি আছে। সো টেকনিক্যালি আমরা দেখলাম যে অলমোস্ট বেশিরভাগ স্টকই হচ্ছে তার হিস্ট্রিক্যাল বটম গুলোতে আছে। কারণ হচ্ছে যে গত 1 বছর যেহেতু বাজারে ফ্লোর ছিল, 1-3 সার্কিট ছিল, মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা কিন্তু ওরকম কোনো মুভই করতে পারেনি। সো তারা ব্যবসা করার তেমন সুযোগও পায় নাই। এবং অবভিয়াসলি আপনারা যদি ডিভিডেন্ড গুলো দেখেন এবছর, আহ, প্রায় কেউই মনে হয় ডিভিডেন্ডই দিতে পারেনি, সবাই নো ডিভিডেন্ড দিচ্ছে, কারণ তারা ব্যবসা করতে পারেনি। সো এখন যেহেতু বাজারে ফ্লোর নাই, সার্কিট নর্মালাইজ চলে এসছে, অনেক ফান্ড ম্যানেজারের হাতে যথেষ্ট টাকা আছে এবং তাদের যেই ফান্ডামেন্টাল স্টক যেগুলো তাদের পোর্টফোলিওতে ছিল, সো সেগুলো কিন্তু গত 1 মাসে 20-30%-এর মতো কিন্তু বিগত মাসগুলোতে একটা মুভ দিয়ে ফেলেছে। সো তাদের লস কমে এসছে পোর্টফোলিওতে। প্লাস হচ্ছে কেউ কেউ হয়তো ক্যাপিটাল গেইন রিয়েলাইজ করেছেন এবং বাজারে যদি অপরচুনিটি পান, তাদের হাতে যেহেতু যথেষ্ট ক্যাশ আছে, তারা কিন্তু ইনভেস্টমেন্টে যেতে পারেন। এবং তারা কেমন পারফর্ম করবে সেটা হয়তো আগামী সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার গুলো আসলে আমরা বুঝতে পারবো। সো যদি ওগুলোতে আমরা যেমন আমরা এক্সপেক্ট করছি যে ভালো পারফরমেন্স করবেন ওনারা, যদি এটা করতে পারেন তাহলে কিন্তু আমরা যে এই যে বড় বড় যে ডিসকাউন্ট যেগুলো দেখতেছি 47%, 35%, 30%, তখন কিন্তু এই ডিসকাউন্ট গুলো আর থাকবে না। তখন এটা হয়তো 15%, 10%, 15%-এ নেমে আসবে। তার মানে আমরা একটা এখানে ক্যাপিটাল গেইন পাবো বলে আশা করছি। সো এখানেই ছিল হচ্ছে আমার পছন্দের তালিকা তৈরি কিভাবে করলাম সেটা। বাট যারা সবার শেষে যারা বাজারের একদম বিগিনার ইনভেস্টর, তাদের জন্য একটা স্টক বা একটা মিউচুয়াল ফান্ড দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে গ্রামীণ 2, আমাদের বাজারের স্টার মিউচুয়াল ফান্ড বলতে পারেন এটাকে। আহ, আপনারা যা শুধু নাম্বারগুলো দেখলেই বুঝবেন, এটা হচ্ছে গতকালকে তার যে নিউজটা এসছে। এই গতকালকে তার মার্কেট বেস এনএভি ছিল হচ্ছে 17 টাকা 72 পয়সা। মানে ফান্ড ম্যানেজার যদি গতকালকে তার পুরো ফান্ডটা সেল করে দিত, তার কাছে থাকতো পার ইউনিটে 17 টাকা 70 পয়সা। আর তার বিনিয়োগ ছিল কিন্তু সেখানে মাত্র 10 টাকা 94 পয়সা। তার মানে অলমোস্ট ধরতে পারেন 11 টাকা বিনিয়োগ করে সে প্রায় 17.5 টাকার মতো অ্যাসেট তৈরি করে রেখেছে। এবং সে তো অলমোস্ট ধরেন প্রায় 60%-এর মতো সে কিন্তু গেইনে আছে। সো ফান্ড ম্যানেজারের পারফরমেন্স কিরকম ভালো সেটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ নাই। এবং এই ফান্ডটা কিন্তু দেখেন আপনি 13 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। সো ইটস এ
গুড অপরচুনিটি, বাট হিস্টোরিক্যালি আপনি যে চার্টে দেখেন যে তার একটু নিচে নেমেছে রিসেন্টলি, এই 11 টাকা 10:30, 11 টাকা 11:30 নেমেছিল। সো যদি এটাকে আরেকটু কমে পাওয়া যায়, যেহেতু ফান্ড ম্যানেজারের স্কিল প্রুভেন, গত 10-12 বছর এরা কিন্তু বেশ ভালো ডিভিডেন্ড দিয়ে এর পরেও কিন্তু 60-70%, 60-65% গেইন আছে। সো যারা বিগিনার, যেটা বললাম যে যারা খারাপ ভালো স্টক কোনটা কিনতে এখনো আত্মবিশ্বাসী হন নাই, যে এগুলো আপনি নিজের ফান্ডটা কিভাবে ম্যানেজ করবেন সেই ডিসিশন গুলো নিয়ে আপনারা হেজিটেশনে ভোগেন, তাদের জন্য হচ্ছে এই ফান্ড ম্যানেজার বা এই ফান্ড মিউচুয়াল ফান্ডটা বেশ ভালো। কারণ ফান্ড ম্যানেজার কিন্তু মোটামুটি প্রুভেন, সে কিন্তু ভালো পারফর্ম অতীতে করেছে। আর যারা অলরেডি অ্যাক্টিভ ইনভেস্টর, নিজের ফান্ড নিজে ম্যানেজ করেন, তাদের জন্য আমি যে 5টা ফান্ড দেখালাম আজকে, এগুলো আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। কারণ আমার 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 অ্যানালাইসিস অনুযায়ী এগুলো এখন বেশ বড় ডিসকাউন্টে আছে, প্লাস এদের হোল্ডিং পোর্টফোলিওতে বেশ ভালো কিছু স্টকস রয়েছে। সো হোপফুলি এগুলো যদি ফান্ড ম্যানেজার আগামী 6 মাস 9 মাস তাদের ক্যাশ কাজে লাগে এবং এখান থেকে যে ক্যাপিটাল গেইন কেউ যদি নিয়ে থাকেন, সেগুলো কাজে লাগিয়ে যদি বাজারের অপরচুনিটি গুলো কাজে লাগাতে পারেন, আমার ধারণা এই ফান্ডগুলো হয়তো নেক্সট 9 থেকে 12 মাসে বেশ ভালো গেইন করতে পারবে। আশা করি আজকের উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। আলোচিত বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন অথবা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানান। আমি আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসার জবাব দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। পার্সোনাল ফাইন্যান্স 101 এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ। খোদা হাফেজ।